আলাইকুম, গুড ইভিনিং। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা এই প্রশ্নটা থেকে শুরু করি। গতকাল এর আগেরটাতে শেষ করেছিলাম, যদ্দূর মনে করতে পারছি। কোশ্চেনগুলো আবার সবগুলোতে ওইরকম নাম্বার নাই, তো যার কারণে একটু কনফিউজড হয়ে যাই। A 23 years old woman arrives at the emergency room complaining overwhelming fear as well as choking and pounding heart. While she has experienced this, she feared that she was going to dying or going crazy. এটা হচ্ছে একটা টিপিক্যাল প্যানিক অ্যাটাকের একটা সিনারিও। ওকে, এখন এই সিনারিওটা দেওয়ার সময় আমি মনে করি এই জায়গাতে আসলে যারা এই কোশ্চেনগুলো দিচ্ছেন একটু দে শুড বি মোর কেয়ারফুল, কারণ এখানে কিছু টার্ম দরকার ডায়াগনোস করার জন্য। এটা একটা প্যানিক অ্যাটাকের সিনারিও। সো হোয়াট ইজ দ্য মোস্ট ডায়াগনোসিস, এখান থেকে আসলে কোনো ডায়াগনোসে যাওয়া যাবে না। ঠিক আছে, একটা প্যানিক অ্যাটাকের একটা এটা একটা সিনারিও। এখন প্যানিক অ্যাটাক কিন্তু প্রায় সমস্ত ডিসঅর্ডারই হতে পারে, যে কোনো অ্যানসাইটি ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশনে হতে পারে, এমনকি সিজোফ্রেনিয়া এগুলোতেও হতে পারে, সাইকোটিক ইলনেসেও প্যানিক অ্যাটাক হতে পারে। এখন আরেকটা ডায়াগনোস হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ প্যানিক ডিসঅর্ডার আর প্যানিক অ্যাটাক কিন্তু একটু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, ডিফারেন্ট বলবো না, মানে বলতে চাচ্ছি যে প্যানিক ডিসঅর্ডারটা তখনই হবে যখন রিকারেন্ট প্যানিক অ্যাটাক হবে, এবং এটাকে বলে আনএক্সপ্লেইনড প্যানিক অ্যাটাক। ঠিক আছে, অর্থাৎ প্যানিক অ্যাটাকটার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং রিপিটেড প্যানিক অ্যাটাক, এবং হচ্ছে প্যানিক অ্যাটাকের ভয় থাকবে আবার রিকারেন্ট, যে আবার কখন এই হয়, এটা এই এই ধরনের ভয়ের জন্য তার কিছু বিহেভিয়ারাল মডিফিকেশন হবে। দেখা যাচ্ছে যে প্যানিক অ্যাটাকের ভয় সে বাইরে বের হচ্ছে না, হ্যাঁ, তার রুটিন যেসব কাজকর্ম ছিল সেগুলো করতে পারছে না, সবসময় সে আতঙ্কিত থাকছে কবে আবার একটা প্যানিক অ্যাটাক। এই হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া প্যানিক ডিসঅর্ডার বলতে গেলে। অর্থাৎ তাকে একের অধিক প্যানিক অ্যাটাক হতে হতে হবে, এবং সে প্যানিক অ্যাটাকের জন্য সবসময় হি অর শি উইল ফিয়ার অফ হ্যাভিং অ্যানাদার প্যানিক অ্যাটাক, এন্ড ফর দিস ফিয়ার হি অর শি উইল হ্যাভ সাম মডিফিকেশনস অফ দেয়ার ডেইলি বিহেভিয়ার অর ডেইলি লাইফস্টাইল। ওকে, কিন্তু এইখানে কিন্তু তার যে রিকারেন্ট প্যানিক অ্যাটাক হচ্ছে, এই সিমটমগুলো যে রিকারেন্ট এমন কোনো কথা কিন্তু বলেনি, একটাই বল। সুতরাং আমি এটাকে এই ক্ষেত্রে এটাই বলতে ইচ্ছুক, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। হয়তো না প্যানিক ডিসঅর্ডারই শুনতে চেয়েছিলেন, কিন্তু এখানে ক্লিয়ার করে মেনশন করা নাই, এটা একটা প্যানিক অ্যাটাকের সিনারিও। এবং আবারও বলছি যে প্যানিক অ্যাটাক কিন্তু সব জায়গাতেই থাকতে পারে, প্যানিক ডিসঅর্ডার ছাড়া নর্মাল জেনারেল সেন্সারি ডিসঅর্ডার পেশেন্টের প্যানিক অ্যাটাক হতে পারে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পেশেন্টের যখন সিভিয়ার অবসেশন বা সিভিয়ার অ্যাংজাইটি হয় কোনো একটা অবসেসিভ সিম্পটম নিয়ে, তার প্যানিক অ্যাটাক হতে পারে। যে কোনো ফোবিয়াতে প্যানিক অ্যাটাক হতে পারে। অ্যাগোরাফোবিয়াতে প্যানিক অ্যাটাক হয়, এটা তার ইন্টিগ্রাল পার্ট। তারপরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, সিজোফ্রেনিয়াতেও খুব প্রচন্ড ভয় থেকে প্যানিক অ্যাটাক হতে পারে। নেম টু আদার ডিসঅর্ডার অফ দিস ক্যাটাগরি। সম্ভবত ওই অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে এটা তো মূল ক্যাটাগরি দুইটা ইয়ে শুনতে চাচ্ছে, যেমন আমরা এখানে বলে দিই অ্যাগোরাফোবিয়া, সোশ্যাল ফোবিয়া। নেম ফর ফার্মাকোলজিক্যাল এজেন্টস ইউজ টু ট্রিট অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফার্মাকোলজিক্যাল এজেন্টস এর মধ্যে আমরা এসএসআরআই একটা ফার্মাকোলজিক্যাল এজেন্ট, এসএনআরআই একটা ফার্মাকোলজিক্যাল এজেন্ট। এসএসআর এর মধ্যে সিটালোপ্রাম, সাট্রালিন, ফ্লোক্সেটিন এগুলো। এসএনআর এর মধ্যে ভ্যানলাফেক্সিন, ডুলোক্সেটিন। তারপরে আসবে বেনজোডাইজেপিন, বেনজোডাইজেপিনের মধ্যে সমস্ত ডাইজেপাম, ক্লোনাজেপাম, ব্রোমাজেপাম, হ্যাঁ, যত ক্রম ক্যাটাগরি গুলো আছে। এবং এগুলো তো বইতে নিশ্চয়ই রিটেন গাইড গুলোতে লেখা আছে। তারপরে এই গেলে আরেকটা আসবে, আমরা এখানে প্রিগাবালিন দিতে পারি, এটাও অ্যানজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। যদি আমরা যে ক্যাটাগরিতে তাকে একটু পরে রাখি, তার আগে নিয়ে আসি আমরা বিটা ব্লকারকে, প্রোপ্রানলল। তারপরে কোয়েশ্চেন, a 20-year-old student came to outpatient department, খেয়াল রাখতে হবে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, with
complaints of palpitation, restlessness, and sweating. Palpitation, restlessness, and sweating. So, what are three differential diagnoses? ঠিক আছে, এখন প্যালপিটেশনও হচ্ছে, রেস্টলেসনেস হচ্ছে, সোয়েটিং হচ্ছে। কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? এখন আমরা যদি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, কোন আউটপেশেন্ট, সাইকিয়াট্রি আউটপেশেন্ট না মেডিসিন আউটপেশেন্ট বলে নেই কিন্তু। তো সুতরাং এখানে জাস্ট দুইটা প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং মেনশন 3 ইনভেস্টিগেশনস। এখন এই জিনিসটা শুনলে প্যালপিটেশন হচ্ছে, রেস্টলেসনেস হচ্ছে, সোয়েটিং হচ্ছে, অর্থাৎ একটা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হচ্ছে। এখন এটা কি কি কারণ? এটাকে যদি শুধু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে অনেকগুলো আসবে। এখন যেহেতু আমরা সাইকিয়াট্রিক ক্লাসে আমরা তাহলে সাইকিয়াট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি। সেখানে প্রথমে আসবে অ্যাংজাইটি ডিসঅর্ডারস, যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারস। এখন কিন্তু ক্লিয়ার করে নাই এটা কি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা ডিটেইল হিস্ট্রি এবং আরো ফার্দার কোয়ারি থেকে বের করতে হবে। আমরা দিব অ্যাংজাইটি ডিসঅর্ডারস, হ্যাঁ। তারপরে আমরা দিব এখানে, এবং যেহেতু অ্যাংজাইটি ডিসঅর্ডারস মধ্যে সমস্ত গুলি কভার করবে, এবার আমরা কিছু মেডিকেল ইলনেসে আসি। যেমন এখানে আমরা বলতে পারি থাইরোটক্সিকোসিস, হাইপারথাইরয়েডিজম, তাতেও প্যালপিটেশন, রেস্টলেসনেস, সোয়েটিং এগুলো থাকবে। হাইপোগ্লাইসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়াতেও কিন্তু এই ধরনের সেম, ওখানেও একটা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় এবং সেখানেও প্যালপিটেশন, রেস্টলেসনেস, সোয়েটিং এই জিনিসগুলো হবে। যেহেতু 20-year-old, আমরা কোনো কার্ডিয়াক প্রবলেমস এখানেই আমরা শুরুতে না যাই। ঠিক আছে, আমরা এই তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলাটাই এই ক্ষেত্রে সুন্দর হবে। অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর মধ্যে আরো অনেকগুলো লেখা যাবে, জেনারেল ডিসঅর্ডার, ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, প্যানিক, সবগুলোতেই সিম্পটম থাকতে পারে। থাইরোটক্সিকোসিস এবং হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এবং মেনশন 3 ইনভেস্টিগেশনস। তাহলে যদি 3 ইনভেস্টিগেশনস আসে, তিনটা ইনভেস্টিগেশনস এর কথা বলা হয়েছে, তো প্যালপিটেশন, রেস্টলেসনেস, হ্যাঁ 20 years old স্টুডেন্ট, এই ক্ষেত্রে যদি তার কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, অ্যারিথমি মানে সেই ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। হ্যাঁ, এখন কার্ডিয়াক কোনো প্রবলেমস, কোনো ভালভুলার হার্ট ডিজিজ, কোনো মায়োপ্যাথি, হ্যাঁ, হয়তো 20 বছর বয়সে ইসকেমিক হার্ট ডিজিজ মানে ভেরি আনলাইকলি, এবং তারপর এটা ইম্পসিবল না। তো রেকর্ড তো আছে এর চেয়ে কম বয়সে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার। তো কিন্তু এটা আমরা অনেক পরে রাখবো। তো যখন ইভালুয়েট করব, কিন্তু যদি তার সাইনাস ট্যাকিকার্ডিয়া থাকে অন্য কোনো কারণে, অথবা যদি সুপ্রাভেন্ট্রিক্যাল ট্যাকিকার্ডিয়া হোক বা কোনো ভালভুলার হার্ট ডিজিজ থেকে তার কোনো অ্যারিথমিয়া হোক, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেম প্যালপিটেশন, রেস্টলেসনেস, সোয়েটিং এগুলো হবে। হ্যাঁ, তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজ থেকে বা কার্ডিয়াক, অথবা এই তার কিন্তু থাইরোটক্সিকোসিস থেকেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। সুতরাং আমরা যদি মেনশন 3 ইনভেস্টিগেশনস বলে, আমরা প্রথমে থাইরয়েড স্ট্যাটাসটা দেখব। হ্যাঁ, FT3, FT4, TSH খুব কমনলি আমরা দিয়ে থাকতে পারি থাইরয়েড স্ট্যাটাসটা ইনিশিয়ালি দেখার জন্য। তারপরে তার কোন রকম হাইপোগ্লাইসেমিক আছে কিনা সেটার জন্য আমরা তার ব্লাড সুগার দেখতে পারি, র্যান্ডম ব্লাড সুগার করতে পারি, অথবা একদম ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে পারি, এবং ইসিজি করব। অন্তত তিনটা ইনভেস্টিগেশন বললে প্রথমেই এই তিনটাই আসবে। তারপরে ওগুলোর ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করে বা তার আদর ফার্দার কোয়ারি, তার ফার্দার ইভালুয়েশনের উপরে আমাদের আরো হয়তো ইনভেস্টিগেশন অ্যাড করা লাগতে পারে। কিন্তু যদি আমরা মেইন তিনটা ইনভেস্টিগেশন বলে, এই ক্ষেত্রে প্রথমে থাইরয়েড প্রোফাইল, বা শুরুতে শুধু FT4 TSH বা FT3 FT4 TSH, তারপরে আসবে তার গ্লুকোজ বা মানে সুগার প্রোফাইল, গ্লুকোজ প্রোফাইল, এবং তারপরে আসবে তার ইসিজি। Mr. K is referred by the dermatologist to psychiatric unit as his chapped hands were not improving with adequate management due to his practice of excessive washing of hands. How do you define such presenting problem? What are other symptoms you should look for? Briefly write the principle of management.
অর্থাৎ তার হ্যান্ডে কিছু প্রবলেমস হয়েছে, ঠিক আছে? তো এবং সেটা ইমপ্রুভ করছে না, এই জন্য ডার্মাটোলজি ডিপার্টমেন্ট থেকে সাইকিয়াট্রিতে পাঠিয়েছে। হাউ টু ডিফাইন শ্বাস প্রেজেন্টিং প্রবলেম? এটা যদি হয়, এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্টদের যাদের ডার্ট কন্টামিনেশন নিয়ে অবসেশন থাকে এবং তার কম্পালসিভ বিহেভিয়ারটা হয় হ্যান্ড ওয়াশিং, অর্থাৎ তার মাথার চিন্তা হচ্ছে যে হাতের মধ্যে ময়লা লেগে আছে, তার ফলশ্রুতিতে সে যেটা করবে সে হাতটা বারবারই ধোবে। এখন এইটাতে যাদের ইনসাইটটা অনেক পুয়ার বা যাদের রেজিস্ট্যান্স অনেক পুয়ার, তারা প্রচুর বেশি পরিমাণে হাত ধোয়। এতই বেশি দেখা যাচ্ছে যে আহ, দিনে এমনও পাওয়া যায়, আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে হাতের মধ্যে একদম ঘা হয়ে যায়, এবং দৈনিক দেখা যায় যে একটা সাবান খরচ করে ফেলে হাত ধোয়ার জন্য, গোসল করার জন্য। তো একটা সাবান নষ্ট করতে, খরচ করতে কি পরিমাণ হাত ধুতে হয় পরিষ্কার হতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সে তেমন হলে and what other symptoms you will look for, আমরা তখন অবসেশনের আর কি কি ফিচার আছে আমরা সেগুলো দেখব। এটা একটা, তার কি আদার্স সিমটমস এর মধ্যে অবসেশনের অন্যান্য ফিচার, অবসেসিভ শুধু এটা তো এক ধরনের থট, তার অবসেসিভ কোনো ইমেজ আসে কিনা, বা অবসেসিভ অন্য কোনো ইম্পালস হয় কিনা, তার অ্যাংজাইটি কেমন হচ্ছে, তার স্লিপ কেমন হচ্ছে, তার মুড কেমন থাকছে, বা সাথে এই ধরনের সাধারণত দেখা যাচ্ছে যে এই সারাদিনে এত হাত ক্ষয় হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এদের অবসেসিভ ফিচারটা মানে তাদের ইনসাইট থাকে অনেক পুয়ার, অর্থাৎ এটা যে ঠিক না এটা সে ওইরকম বুঝতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, হাত ধুচ্ছে তো ধুচ্ছে রোবটের মতো বারে বারে। এবং এটা কমনলি দেখা যায় যে অনেক সময় যাদের অনেক দিন দীর্ঘদিনের অবসেশন, ঠিক এটা হতে পারে। আবার যাদের সাইকোটিক ইলনেস, সিজোফ্রেনিয়া, এই ধরনের পেশেন্টদেরও কিন্তু এই অবসেশন থাকতে পারে। তো তাদের সিজোফ্রেনিয়া বা এই ধরনের কোনো সাইকোটিক ইলনেস আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। কোমরবিড কোনো সাইকোটিক ইলনেস আছে কিনা, কোমরবিড কোনো মুড ডিসঅর্ডার আছে কিনা, এবং তাদের এই এটা ছাড়া আর কি কি অবসেশনের অন্য আর কি কি প্রোফাইল আছে, অর্থাৎ তাদের অবসেসিভ থটের আর কি কি অবসেসিভ থট আছে, আর কি কম্পালশন আছে, অবসেসিভ ইমেজ আসে কিনা, অবসেসিভ অন্য কোনো ইম্পালস কাজ করে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। ব্রিফলি রাইট দ্য প্রিন্সিপল অফ ম্যানেজমেন্ট। ব্রিফলি প্রিন্সিপাল ম্যানেজমেন্টের মধ্যে ওই যে আমরা আবারও বলছি, আমাদের আমাদের এই যে কোনো ওসিডি পেশেন্টকে যখন আমরা ট্রিট করব, আমাদের বায়ো সাইকো সোশ্যাল এই তিনটা আমরা ডোমেইনে চিন্তা করব, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ডোমেইনে। তো বায়োলজিক্যাল ডোমেইনে আমরা তাদেরকে ঔষধ দিয়ে চিকিৎসা করব, ঠিক আছে? যদি আমরা যেটা জাস্ট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলেছে, তো বায়োলজিক্যাল, সুতরাং বায়োলজিক্যালি আমরা শুধু মেডিকেশনস এর মধ্যে আমাদের এসআরআই দিতে পারি। এসআরআই এর মধ্যে সার্ট্রালিন, এসিটালোপ্রাম বা ফ্লোক্সেটিন, যে কোনো এই কোনটা আমরা দিতে পারবো। এবং শুধু ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য এক ধরনের এসআরআই আছে, যেটা শুধু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য অ্যাপ্রুভড, সেটা হচ্ছে ফ্লুভোক্সামাইন। এটা আমাদের বাজারে রিলাফিন নামে পাওয়া যায়। ফ্লুভোক্সামাইন 50 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট, এটা আমরা দিতে পারি। এসএসআরআই, তারপরে আমরা এক্ষেত্রে টিসিএ এর ক্লোমিপ্রামিন, এই ওষুধটা কিন্তু অ্যান্টি অবসেসিভ ড্রাগ হিসেবে পরিচিত। ঠিক আছে, আমরা মূলত এই দুইটা ড্রাগের কথাই বলি। এছাড়া এইসব ওষুধে যদি কাজ না হয় তখন অগমেন্ট করা যায়, অর্থাৎ এই ওষুধগুলোর কম্বিনেশন করা যায় বা সাথে অ্যান্টিসাইকোটিক ডোজ অ্যাড করে অ্যাপ্রুভ করা যায়, সেটা পরের ব্যাপার। তারপরে হচ্ছে এই মূলত ড্রাগ ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিক্যাল থেরাপি বা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এছাড়া যখন সিভিয়ার ওসিডি হয়, যাদের কোনো ঔষধে কাজ করে না, তাদের জন্য কিন্তু আহ, এখন হচ্ছে কিছু ইন্টারভেনশনও বের হয়েছে, যেমন ফিজিক্যাল ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আসবে সেগুলো। একসময় সাইকো সার্জারি বলা বলা হতো, বা নিউরো সার্জারি ফর মেন্টাল হেলথ, ফর মেন্টাল ডিসঅর্ডার, অথবা এখন ডিপ ব্রেন স্টিমুলেশন, এটা কিন্তু গ্লোবালি ব্যবহৃত হচ্ছে। ডিপ ব্রেন স্টিমুলেশন
অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ইন্ট্রাক্টেবল ওসিডি যাদের আছে এবং নন রেসপন্সিভ টু মেডিকেশন তাদের জন্য ডিপ ব্রেন স্টিমুলেশন। এটা হচ্ছে বায়োলজিক্যাল। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আসবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তারপরে কিছু বিহেভিয়ারাল টেকনিক আছে যেটাকে বলে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। ঠিক আছে, আমরা শুধু এই দুইটা নামই বলি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আর বিহেভিয়ারাল টেকনিকের মধ্যে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, একটা হচ্ছে হ্যাবিচুয়েশন। ঠিক আছে, আর কগনিটিভ কিছু থেরাপি আছে যেমন থট স্টপিং, থট স্যাটাইয়েশন, এই দুইটা বলা যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে এই জিনিসগুলো আমরা সাইকোলজিক্যাল। আর সোশ্যাল বলতে আসলে এই ক্ষেত্রে খুব ক্লিয়ার কাট মেনশন করা নাই যে আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল থেরাপির মধ্যে কোনগুলো আসবে, কিন্তু এই মূলত বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ইস্যুসটাই গুরুত্বপূর্ণ। সোশ্যাল ইস্যুজের মধ্যে হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাওয়্যার করা, হ্যাঁ, তার মানে ইনভলভমেন্ট অফ দ্য ফ্যামিলি অ্যান্ড গ্রেটার সার্কেল, তার কলিগস হতে পারে যারা তার এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানে, তারা যাতে একটু সাপোর্টিভ হয়, হ্যাঁ, এবং এটা নিয়ে যাতে ওপেনলি ডিসকাস করতে পারে, তাকে যেন কোঅপারেট করে। ফ্যামিলি মেম্বার্সরা তার অসুখটা সম্পর্কে জানবে, নাহলে দেখা গেল যে ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় খুব বিরক্ত হয়, কলিগরাও নানা রকম ক্রিটিক্যাল কমেন্ট করে। তার যদি স্টুডেন্ট অবস্থা হয়ে থাকে, বন্ধু মিস্টার কে বলেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে হয়তো একজন মিডল এজড ম্যান, যে আম, কোনো একটা অফিসে কাজ করে। তো কলিগস, তার ফ্যামিলি মেম্বার্স, তার ফ্রেন্ড সার্কেল, তারা যদি কোঅপারেটিভ হয়, এটা নিয়ে যদি ওপেন ডিসকাস করে, তাহলে একটা সময় পেশেন্ট হয়তো তার ইনসাইটটা বুঝতে পারে কিছুটা, যে হোয়াট হি ইজ ডুইং ইজ মাচ মাচ মোর ডেঞ্জারাস অর হার্মফুল টু হেলথ। হয়তো সে ভাবছে হাতের মধ্যে ময়লা লেগে আছে, এটা পরিষ্কার করতে গিয়ে যদি হাতের চামড়াই তুলে ফেলে, তো এটা তো আসলে ভালোর চেয়ে তো খারাপটাই বেশি হলো। ওকে, মিসেস রাবেয়া খাতুন, এজের 36 ইয়ার, attended psychiatric department with the complaints of low mood, irritability, lack of enjoyment, sleeplessness, guilty feelings, and suicidal ideation for last 3 months. What might be the possible diagnosis? Give. এখন এটা যদি আসি, প্রথমেই আসবে ডায়াগনোসিস হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন ফর দ্য লাস্ট 3 মান্থস। যে এগুলো হচ্ছে একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, একটা ডিপ্রেশনের হচ্ছে এগুলো ফিচার। সো হোয়াট মাইট বি দ্য পসিবল ডায়াগনোসিস? পসিবল ডায়াগনোসিস, যেহেতু ডায়াগনোসিস বলেছে, তার মানে একটাই জিনিস আমাদেরকে বলতে হবে। যদি SES বলতো ডায়াগনোসিস, দেন আমাদেরকে হতো মোর দেন ওয়ান মেনশন করতে হতো। সেক্ষেত্রে আমরা বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কারণ ডিউরেশন হচ্ছে 3 মাস এবং ডিপ্রেশনের ফিচার আছে। গিভ মি পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। যে আমরা পয়েন্টস গুলো বলবো, যে যেহেতু তার ডিপ্রেশন ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু DSM-5 ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো সব ডিপ্রেশনের ক্রাইটেরিয়া। এই লো মুড, ইরিটেবিলিটি, ল্যাক অফ এনজয়মেন্ট, বিশেষ করে লো মুড এবং ল্যাক অফ এনজয়মেন্ট, ঠিক আছে, সুইসাইডাল আইডিয়েশন, গিলটি ফিলিং, স্লিপলেসনেস, বলবো যে এই তার মোর দেন 5 সিমটমস হুইচ কাভার দ্য, এখানে দ্য পেশেন্ট হ্যাজ মোর দেন 5 সিমটমস হুইচ cover the criteria of major depressive disorder according to Diagnostic and Statistical Manual 5, DSM-5 অনুযায়ী যে 5টা পয়েন্ট লাগে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডায়াগনোস করার জন্য, সেখানে 5টার বেশি আছে এবং ডিউরেশন হচ্ছে 3 মাস। এই জন্য আমরা বলবো এটা ডায়াগনোস হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? গিভ দ্য 2 কমন সাইড ইফেক্টস অফ ইউর medication. What might be the possible outcome of your patient? সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি মনে করে থাকি খুবই চমৎকার একটা প্রশ্ন হয়েছে। আমি প্রথমে ডায়াগনোস বললাম, আমার পয়েন্টস ফেভারে বললাম, ঠিক আছে, যে পেশেন্টের সিমটম, ডায়াগনোস মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পয়েন্টস ইন ফেভার হচ্ছে এই যে তার তার এইজটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার সিমটমস গুলো, লো মুড, ইরিটেবিলিটি, ল্যাক অফ এনজয়মেন্ট, এবং এই যে ফিচার গুলো, এগুলো হচ্ছে which fulfills the criteria of major depressive disorder according to
ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5। যদিও পুরোপুরি ক্রাইটেরিয়া ফুলফিল করেন আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার, কিন্তু এখানে ওইটাই ইন্ডিকেট করতে চাচ্ছি। যেমন তার আদার্স কোনো মেন্টাল ইলনেস আছে কিনা, তার কোনো ম্যানিয়ার হিস্ট্রি আছে কিনা, সাবস্টেন্স ইউজের হিস্ট্রি আছে কিনা, এগুলো আমাদেরকে জানা দরকার। সে কোনো ওষুধ খায় কিনা যার কারণে এরকম, বা তার আদার কোনো মেডিকেল ইলনেস আছে কিনা, হাইপোথাইরয়েডিজম বা এই ধরনের কোনো illness যার কারণে তার ডিপ্রেসিভ সিমটম হতে পারে। তো এগুলো জানলে আমরা সরাসরি বলতে হবে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কিন্তু এখানে আসলে ওইটাই শুনতে যাচ্ছে, হোয়াট মাইট বি দা পসিবল ডায়াগনোসিস। কিন্তু কনফার্ম ডায়াগনোসিস আছে না, পসিবল ডায়াগনোসিস হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। Give two common side effects of your how will you treat the patient? Treat the patient আবারও একই জিনিস আসবে, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যাল এর মধ্যে ড্রাগস, এবং ড্রাগস আমরা এখানে খেয়াল কি কি প্রবলেমস আছে, স্লিপলেসনেস আছে, মুড ইরিটেবিলিটি আছে, ল্যাক অফ এনজয়মেন্ট, গিল্টি ফিলিংস এবং সুইসাইডাল আইডিয়েশন। সুতরাং আমাদেরকে প্রথমে আইডিয়েশন, তো ড্রাগস এর মধ্যে ওই মেজো ডিপ্রেসিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস দিতে হবে। এবং আমাদের এখনকার নিয়ম অনুযায়ী আমরা মেজো ডিপ্রেসিভ ডিসঅর্ডার ফার্স্ট লাইন ড্রাগ কিন্তু এসএসআরআই, আমরা টিসিএ এগুলো ফার্স্ট লাইন দিতে পারবো না, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে এসএসআরআই। আমরা এসআরআই দিয়ে শুরু করব, অথবা মানে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে এসআরআই অথবা মিট্টাজেপিন। তো আমরা এই ক্ষেত্রে এটাই বলবো যে ড্রাগ থেরাপির মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, আমরা এইভাবে উত্তরগুলো দিলেই ভালো, যে বায়োলজিক্যাল হচ্ছে মেডিকেশনের মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্টের মধ্যে আমরা এখানে সাটেল বা মিটাজিম দিতে পারি। তারপরে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, যেহেতু স্লিপলেসনেস আছে, যদি মিটাজিপিন দেই তাহলে মিটাজিপিনের কিন্তু সিডেটিভ প্রপার্টি আছে, যার কারণে শুধু আলাদা করে বেনজোডাইজেপিন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি মিটাজিপিন না দেই, অন্য কিছু দেই, তাহলে আমরা এসআরআই দেই, তাহলে আমরা বেনজোডাইজেপিন দিতে পারি, বাট ইন এ ট্যাপারিং ডোজ। ঠিক আছে, আমরা লিখবো এইভাবে, বেনজোডাইজেপিন লাইক ট্যাবলেট ক্লোনাজিপাম বা ক্লোনাজিপাম or diazepam in a tapering dose for 3 to 4 weeks. ওকে, তারপরে হচ্ছে গিভ টু কমন, তারপরে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন আসবে। সাইকোলজিক্যাল ইন্টারভেনশন আমরা সহজ শুধু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটাই মেনশন করি, এটাই ভালো হবে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা এক্ষেত্রে তাদেরকে সাজেস্ট করতে পারি। এবং সাইকোলজিক্যালের মধ্যে অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং, এই যে তার কোনো কাজ করতে ভালো লাগছে না, গিল্টি ফিলিং, সুইসাইডাল আইডিয়েশন, তাকে তার দৈনন্দিন রুটিন, যেটা অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং আমরা বলি, ADLP, অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং এর মধ্যে আসলে তার দৈনন্দিন রুটিনগুলো এটার মধ্যে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ সে কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, কাজগুলি কখন কখন করবে, তার এর মধ্যে তার অফিস মানে অকুপেশনাল কাজ থাকবে, ফ্যামিলির কাজ থাকবে, কমিউনিটির কাজ বা সোশ্যাল কাজ যদি থাকে এগুলো থাকবে, তার নিজের পার্সোনাল সময়ের জন্য বরাদ্দ থাকবে। হ্যাঁ, তারপরে তার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন হলে বা আদার্স কোনো আহ, সেগুলো আমরা প্রোভাইড করতে পারি। এটা অ্যাক্টিভ ডে লাইফ প্রোগ্রামের মধ্যে আসবে, আমরা শুধু অ্যাক্টিভ ডে লাইফ প্রোগ্রামে এটা উল্লেখ করে দেব। দ্যাটস ইট। গিভ টু কমন সাইড ইফেক্টস অফ ইউর মেডিকেশন। লোক, যদি আমরা সে ফর এক্সাম্পল আমরা এসএসআরআই দিলাম, তাহলে কমন কি কি সাইড ইফেক্ট। এখন এসএসআরআই এর কমন সাইড ইফেক্ট, এসএসআরআই বলতে গেলে খুবই মাইল্ড, এসএসআরআই এরকম বিগ কোনো সাইড ইফেক্ট আসলে নাই। হ্যাঁ, শুরুতেই কোন রকম, এই জন্যই এসআরআই কম্পারেটিভলি সেফ বলেই আমরা শুরুতেই এসআরআই আমরা ফার্স্ট লাইন ডাইরেকশন দিতে পারি। তারপর যদি কমন সাইড ইফেক্ট আসে বলে, এসআরআই এর মধ্যে আমাদের আসবে গ্যাস্ট্রিক আপসেট, এটা একটা কমন, অর্থাৎ নওশিয়া, ভমিটিং, হ্যাঁ, বা অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, কারো কারো লুজ মোশনস হতে পারে, এটা একটা কমন, বা ভমিটিং কারো খুব কমন, এটা একটা। কিন্তু ইউজুয়ালি এটা খুব দ্রুতই টলারেন্স ডেভেলপ করে যায়, যার কারণে এটা খুব লাস্ট করে না, কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যায়। এছাড়া কিছু এসআরআই তে আছে যাদের কিছুটা ইনসমনিয়া বা স্লিপ ডিস্টারবেন্স করতে পারে, যখন এগুলো আমরা দিনের বেলায় দিয়ে থাকি, রাতে দেই না। আবার কিছু এসআরআই আছে যেগুলো হাইপার সমনোলেন্স করে থাকে, যেমন প্যারোক্সেটিন। তো আমার মনে হয় আবার কিছু কিছু এসআর এর কারণে এক ধরনের এজিটেশন হতে পারে, আর কিছুটা এসআর এর কমন সিম্পটমের মধ্যে একটা আছে এজিটেশন, প্রথম দিকে একটু অস্থির লাগা, একটু রেস্টলেস লাগা। আমার এজিটেশন, রেস্টলেসনেস এবং টু সাইড ইফেক্ট, কমন সাইড ইফেক্টস বলেছে যেহেতু, এবং
গ্যাস্ট্রিক আপসেট, এটা বলে নেওয়াটাই সবচেয়ে বেটার। এছাড়া এছাড়া কিন্তু ডিলেইড অনেক রকমের সাইড এফেক্ট আছে। যেমন এছাড়া একটা কমন যেটা একটা 30 ইয়ার্স ওল্ড নিশ্চিত ধরে মিসেস যেহেতু মহিলা, পুরুষদের ক্ষেত্রে অ্যানরগাজমিয়া বলে একটা আছে, সেক্সুয়াল ডিসফাংশন, এটা হতে পারে। কিছু ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, এগুলো রিমোট, হ্যাঁ, এবং নট ভেরি কমন। এমনকি এসআরআই এর জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে থ্রো সিয়াড, অর্থাৎ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। এই সিয়াড এর কারণে এদের আহ, আহ, কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তারপরে ব্লিডিং ম্যানিফেস্টেশনস হতে পারে এবং অ্যানোরগাজমিয়া হতে পারে, যেগুলো অ্যানোরগাজমিয়াটা কমন কিন্তু ওগুলি নট সো কমন। ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ম্যানিফেস্টেশনস অথবা সিয়াড, তো এগুলো অনেক লেট ম্যানিফেস্টেশনস। আর্লি ইনিশিয়াল ম্যানিফেস্টেশনস এর মধ্যে আমরা গ্যাস্ট্রিক আপসেটকে উল্লেখ করব, এজিটেশন রেস্টলেসনেস কে উল্লেখ করব, এবং সেক্সুয়াল ডিসফাংশন স্পেশালি অ্যানোরগাজমিয়া, এগুলো কমন। হ্যাঁ, এই অ্যানোরগাজমিয়াটাকে যেহেতু রিলেভেন্ট কথা আমরা একটু বলে নেই। এই অ্যানোরগাজমিয়া এটা একটা সাইড ইফেক্ট, কিন্তু এই সাইড ইফেক্টটাকে আবার আমরা কিন্তু ব্যবহার করছি আবার কিছু ট্রিটমেন্ট হিসেবেও ব্যবহার করছি। যেমন যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের যদি অ্যানরগাজমিয়া তৈরি করা যায় তাহলে কিন্তু তার বীর্যপাতটাকে দীর্ঘায়িত করা সম্ভব। যার কারণে আমরা এসএসআরআই কে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশনের ড্রাগ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। দেখা গেল যে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা সাইড এফেক্ট, সেটা আবার অন্য একটা ডিসঅর্ডারের ক্ষেত্রে তার ক্লিনিক্যাল ইফেক্ট হয়ে গেল। যেমন মিনক্সিডিল যে টপিক্যাল সলিউশন, হ্যাঁ, এটা তো একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ মিনক্সিডিল। তো এটা দিতে গিয়ে দেখা গেছে কারো কিছু শরীরের কিছু বাড়তি হেয়ার গ্রোথ হচ্ছে, এবং তখন দেখা গেল যে তার যাদের বল্ডনেস বা মাথায় টাক আছে সেখানে লোকালি দিয়ে দেখা গেল যে তাদেরকে সেখানে কিছু চুল গজানো যায়। অর্থাৎ মিনক্সিডিলের যে সাইড এফেক্ট প্রোফাইল ছিল সেটাকে আবার বল্ডনেসের জন্য একটা ক্লিনিক্যাল এফেক্ট হিসেবে তৈরি করা হয়েছে। হোয়াট মাইট বি দ্য পসিবল আউটকাম অফ ইউর পেশেন্ট? পসিবল আউটকাম হচ্ছে ডিপ্রেশন যদি হয়, হ্যাঁ, যেটা সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশন, সেটা আসলে বলা যায় 80% পেশেন্টের ক্ষেত্রেই দেয়ার ইজ হ্যাভ চান্সেস অফ হ্যাভিং ফার্দার অ্যাটাক। এবং একটা 20 বছরের ফলো আপে দেখা গেছে যে একটা 20 বছরে কমপক্ষে 4 বার হতে পারে। একটা 20 বছরের যাদের ইউনিপোলার ডিপ্রেশন তাদের 20 বছরের মানে ফলো আপ করে দেখা যাচ্ছে 20 বছরে অন এন এভারেজ 4টা এপিসোড হয় ডিপ্রেশনের। অর্থাৎ তার মানে আমরা দুইটাই কথা উল্লেখ করব যে যদি প্রপার ট্রিটমেন্ট নেওয়া যায়, পসিবল আউটকামের মধ্যে প্রপার ট্রিটমেন্ট নেওয়া গেলে there is high chance of resolution of the current এপিসোড। অর্থাৎ ডিপ্রেশন ট্রিটমেন্ট করলাম, আমাদের এখন ঠিক হয়ে যাবে। তবে 80% পেশেন্টের দে উইল হ্যাভ ফার্দার এপিসোড, অর্থাৎ প্রতি 5 জনের 4 জনের আবার পুনরায় হবে। এখন এই পুনরায়টা কবে হবে আমরা জানি না, 5 বছর পরে হতে পারে, 10 বছর পরেও হতে পারে। কারণ যাদের ডিপ্রেশন তাদের এক ধরনের ভালনারেবিলিটি থাকে, দেখা যাচ্ছে ধরনের লাইফ স্ট্রেস হোক বা লাইফ স্ট্রেস ছাড়া এমনি তো ইন্টারনালি তাদের নিউরো ট্রান্সমিটারের তো নানা রকম আপস এন্ড ডাউনস এর জন্য এটি হয়। তো সেগুলো যে কোনো সময় হতে পারে। তো একটা গেল যে প্রথমত এই এপিসোডের ক্ষেত্রে এটা রেজলিউশন হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে দ্যার হাই পসিবিলিটি অফ রেজলিউশন অফ দ্য কারেন্ট সিমটমস, কারণ তারপর বাট 80% উইল হ্যাভ ফার্দার এপিসোডস, এবং 20 years follow up indicates during 20 hours period on an average a patient have 4 episodes, অর্থাৎ 20 বছরের ফলো আপে দেখা যায় তাদের 4টার মতো এপিসোড থাকে। এই হচ্ছে আউটকাম। A 40 years old married woman brought to a psychiatrist with unwanted and persistent doubt about cleanliness, usually anxiety provoking, repeated acts, checking, and slowness in her usual activity. She was tidy and orderly in her nature. অর্থাৎ এমনিতেই সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু গোছানো স্বভাবের ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সে চায় না, অর্থাৎ ক্রমাগত তার সন্দেহ হয় অ্যাবাউট তার পরিচ্ছন্নতা নিয়ে,
এবং সেটা সে তার ইচ্ছার বিরুদ্ধে এবং এর জন্য তার দুশ্চিন্তা হয়, অর্থাৎ সে চায় না এটা নিয়ে চিন্তা করে, তারপরও তার মনের মধ্যে একটা সন্দেহ আসে যেটা বোধহয় পরিষ্কার হয়নি, এবং রিপিটেড অ্যাক্টস এবং বারবার চেক করে, কোনো একটা কাজ করার পরে চেক করে, এবং সে দৈনন্দিন কাজকর্ম অনেক স্লো হয়ে গেছে, অর্থাৎ একটা কাজ করতে গিয়ে যদি বারবার চেক করতে হয় বা একটা বারবার যদি মনের মধ্যে অন্য চিন্তা আসে তাহলে যে কোনো কাজকর্ম স্লো হয়ে যেতে পারে। What is your clinical diagnosis? Clinical diagnosis obsessive compulsive disorder and give an outline of management of such case. Outline of management এর মধ্যে আমরা আউটলাইনে কিন্তু ওই যে একই বললাম যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। বায়োলজিক্যাল এর মধ্যে আসবে ড্রাগ থেরাপি, ড্রাগ থেরাপির মধ্যে অ্যান্টি অবসেসিভ ড্রাগ হিসেবে লিস্টেড আছে এসএসআরআই, এসএসআরআই এর মধ্যে সাট্রালিন, ফ্লুক্সেটিন, ফ্লুভোক্সামাইন, এটা স্পেশালি অ্যান্টি অবসেসিভ ড্রাগ হিসেবে লিস্টেড। তারপরে হচ্ছে আসবে এসিটালোপ্রাম, সিটালোপ্রাম, এগুলো সবগুলো আমরা দিতে পারবো। তারপরে আসতে পারে টিসি এর মধ্যে ক্লোমিপ্রামিন, এছাড়া অগমেন্টিং এজেন্ট হিসেবে আসতে পারে রিসপেরিডন, অ্যারিপিপ্রাজল, অগমেন্টিং এজেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা গেল আমাদের ড্রাগ থেরাপি। ড্রাগ থেরাপির বাইরে আসছে মানে এবার আসছে সাইকোলজিক্যাল থেরাপি, সাইকোলজিক্যাল ও ড্রাগ মেডিকেশন। সাইকোলজিক্যাল থেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ থেরাপি, কগনিটিভ থেরাপির মধ্যে আসবে থট স্টপিং, থট স্যাটাইশন। স্যাটাইশন এগুলো ডিটেল আমি মনে করি এখন ব্যাখ্যা করার প্রয়োজন নাই। স্যাটাইশনটা একটু ব্যাখ্যা করতে পারি। থট স্টপিং মানে থট কে বন্ধ করে দেয়া, থট স্যাটাইশন হচ্ছে এক ধরনের মানে মোট কথা হচ্ছে যে সে চিন্তাটাই বারে বারে করবে যেন একদম আহ, তার স্যাটাইটি চলে আসে। খেতে খেতে যে তার সামনে অনেক খাবার, খেতে খেতে একদম আহ, তার পেট ভরে গেছে, তৃপ্তি চলে এসেছে, আর তার পক্ষে খাওয়া থাকলেও আর খেতে পারবে না, এটা হচ্ছে যেমন একটা ব্যাপার। তো চিন্তার ক্ষেত্রে এরকম করা, সে চিন্তা করতে করতে তার একদম চিন্তায় পরিপূর্ণ হয়ে গেছে, আর এটা নিয়ে আর চিন্তা করার সুযোগ নাই। এই অর্থাৎ চিন্তাকে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার। এগুলো ডিটেইলি ডিসকাশন আসলে পরে করা যেতে পারে। থট স্টপিং, থট স্যাটাইশন। তারপর আসবে এক্সপোজার, বিহেভিয়ারাল টেকনিকের মধ্যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, এটা। তারপরে যেহেতু সবসময় ওসিডির পেশেন্টদের অ্যাংজাইটি প্রভোক হয়, তাদের জন্য রিল্যাক্সেশন থেরাপি, ঠিক আছে। তার মানে আমরা কি কি বললাম? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ টেকনিক, বিহেভিয়ারাল টেকনিক, বিহেভিয়ারাল টেকনিকের মধ্যে আসবে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন এবং দিব রিল্যাক্সেশন, ঠিক আছে। এই হচ্ছে তার ম্যানেজমেন্ট, বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল। এবং সোশ্যাল ইন্টারভেনশনস মানে জাস্ট ফ্যামিলি এবং ফ্রেন্ডস অ্যান্ড কলিগস এবং তাদেরকে ইনভলভ করা অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট, এইভাবে সোশ্যাল ইন্টারভেনশনটা আমরা করতে পারি। খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল রোল নাই, এক একটা ডিসঅর্ডার তো এক এক রকম। যেমন সিজোফ্রেনিয়া বা সাইকোটিক ইলনেসগুলিতে সোশ্যাল ইন্টারভেনশন অনেক গুরুত্ব। হ্যাঁ, তাদেরকে আবার সোসাইটিতে ব্যাক করানো, কারণ তারা সমাজ থেকে বের হয়ে যায় বা বের করে দেয়া হয়। তো ওসিডি তো ওইরকম না, তারপরেও মানে তারা সমাজেই থাকছে, কাজকর্ম করছে, কিন্তু তারপরে আমাদের যে গ্রেটার সোসাইটিটা আছে, একটা পেশেন্টের ফ্যামিলি, তার ফ্রেন্ড সার্কেল, তার কলিগ, তাদেরকে যদি ইনভলভ করা যায়, তাদেরকে যদি জানানো যায়, বোঝানো যায়, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, দেন দে উইল ডু বিহেভ ইন এ সাপোর্টিভ ওয়ে, যেটা পেশেন্টকে তার ম্যানেজমেন্টে অনেক হেল্প করবে। আচ্ছা, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট এ পেশেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার ফ্রম থাইরোটক্সিকোসিস? এটা মোর ক্লিনিক্যাল কোশ্চেন, আপনারা ক্লিনিক্যালি চিন্তা করে দেখবেন। যে ক্ষেত্রে মোট কথা অ্যাংজাইটিতে এক ধরনের তার জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা হবে, সেটাতে কিন্তু তাদের এক ধরনের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ ওই প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, তারপর রেস্টলেসনেস, সোয়েটিং, হ্যাঁ, স্লিপ ডিস্টারবেন্স, এই জিনিসগুলো হয়। সেম থাইরোটক্সিকোসিসেও এই জিনিসগুলো হবে, কিন্তু খুব কমন কোর কিছু ব্যাপার যেটাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন থাইরোটক্সিকোসিস ইউজুয়ালি ওয়েট লস থাকে, যেটা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ওরকম অ্যাপেটাইটের তেমন কোনো সমস্যা নাই, যার কোনো এরকম ওয়েট লস নাই, এটা ওরকম এভিডেন্ট না। তারপরে আমাদের যেমন আমরা যখন যদি পাম্পটা চেক করে থাকি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো সব সময় এই অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর পেশেন্টের, হ্যাঁ,
দেখা যাচ্ছে এটার একটা হচ্ছে জাস্ট হোল্ড অন, এবং আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর পেশেন্টের কিন্তু ট্যাকিকার্ডিয়া হতে পারে, বা এবং এটা থায়োটক্সিকোস এর পেশেন্টেরও ট্যাকিকার্ডিয়া হতে পারে। জাস্ট হোল্ড অন, জাস্ট হোল্ড অন। সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে একটু বাসায় একটু ভিতরে যেতে হয়েছিল, এই জন্য একটু বিরতি নিয়েছিলাম। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে ইউজুয়াল অ্যাংজাইটি, সরি সরি, এই কোশ্চেনটাতে ছিলাম, হাউ টু ডিফারেন্সিয়েট পেশেন্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার এন্ড থায়োটক্সিকোসিস। ওই যে প্রথমে যেগুলো বললাম যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং থায়োটক্সিকোসিসে ওই যে প্রথমে আসবে ওয়েট এর ব্যাপারটা আসবে। সাধারণত থায়োটক্সিকোসিসে ওয়েট লসের একটা হিস্ট্রি থাকে, এবং এবং আসলে আহ, আর অ্যাংজাইটি ডিসঅর্ডার এরকম কোনো আসলে ওয়েট লসটা ভেরি আনলাইকলি। তারপরে আসবে তাদের হার্ট রেটের উপরে, যেমন ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, ইউজুয়ালি অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ট্যাকিকার্ডিয়াটা কিন্তু যখন ঘুমিয়ে যায়, অর্থাৎ অ্যাবসেন্ট ডিউরিং স্লিপ। কিন্তু একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্টের কিন্তু ট্যাকিকার্ডিয়া ইট অলসো পারসিস্ট ডিউরিং স্লিপ। তারপরে আসবে যে দুই ধরনের সোয়েটিং হয়, কিন্তু
সাধারণত থাইরোটক্সিকোসের সাথে সাথে একটু টেম্পারেচারও ডেভেলপ করে। হ্যাঁ, সবসময় যেহেতু তার থাইরোটক্সিকোস কি, তার কি হাইপার মেটাবলিজম, শরীরে সবসময় মেটাবলিজম হচ্ছে, মেটাবলিজমটা নর্মালের চেয়ে বেশি, যার কারণে তার ওয়েট থাকছে না, ওয়েট লস হয়ে যাচ্ছে। তো এই এই ইনক্রিজ মেটাবলিক রেটের জন্য তার সবসময় টেম্পারেচারও বেশি থাকবে, যার কারণে তাদের থাকবে ওয়ার্ম ময়েস্ট হ্যান্ড, অর্থাৎ হাত দুইজনেরই ঘামা থাকবে, কিন্তু যার থাইরোটক্সিকোসিস তার হাতটা ঘামাও থাকবে এবং তার হাতটা ভেজাও থাকবে। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্টের তাদের যখন বেশি, যাদের বেশি সোয়েটিং হয় তাদের কিন্তু হাত ঘামা থাকতে পারে, এবং থাকতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু যাদের থাকে তাদের ওয়ার্ম থাকবে না, ওয়ার্ম ময়েস্ট হ্যান্ড হবে না, কোল্ড বা নর্মাল টেম্পারেচার উইথ ময়েস্ট হ্যান্ড হবে। ঠিক আছে, এই হচ্ছে কমনলি আমরা বলতে পারি। এছাড়া তো এটা গেল ক্লিনিক্যাল ফিচার বা হিস্ট্রি থেকে। এছাড়া ইনভেস্টিগেশন প্রোফাইলের মধ্যে আমরা যখন দেখব তখন যে ডিসঅর্ডার পেশেন্টের তো থাইরয়েড প্রোফাইল নরমাল থাকবে, টিএসএইচ FT4 FT3 নরমাল, কিন্তু থাইরোটক্সিকোসের পেশেন্টের কি হবে, FT3 FT4 বেশি থাকবে, টিএসএইচ তার নরমাল রেঞ্জের চেয়ে কম থাকবে। ওকে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যাংজাইটি নিউরোসিস ফ্রম থাইরোটক্সিক? একই প্রশ্ন, একই একই এটা। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল ডিজিজ এন্ড গ্রেভস ডিজিজ? একই জিনিস। যেমন অ্যাংজাইটি থাইরোটক্সিকোসে আরেকটা থাকবে, যেমন যেসব ফিজিক্যাল সাইন গুলো আছে, হ্যাঁ, এক্সোপথালমাস, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এগুলো কিন্তু কোনোটাই মানে আমাদের যেসব গ্রেভস ডিজিজ বা থাইরোটক্সিকোসিস যেসব কমন যেগুলি ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো কিন্তু এখানে থাকবে না আসলে। ঠিক আছে, যেমন আমাদের আই সাইন গুলো, এগুলো এখানে অ্যাবসেন্ট থাকবে। আমার মনে হয় আরো রিটেন গাইডে নিশ্চয়ই এগুলো আরো অনেক গুছিয়ে লেখা থাকে, মানে এটা ইজ নট এ ভেরি বিগ ডিল। যেমন গ্রেভস ডিজিজ যদি আমরা আলোচনা করি, গ্রেভস ডিজিজ কিন্তু পার্টিকুলারলি যেহেতু গ্রেভস ডিজিজ বলেছে, সুতরাং তাদের যে ধরনের আই সাইন থাকবে, এক্সোপথালমাস, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এগুলো থাকবে না। তাদের স্কিন কিছু ম্যানিফেস্ট থাকে, পিউডি অরেঞ্জ, ইউজুয়ালি ইন দ্য ফ্রন্ট অফ টিবিয়া। ঠিক আছে, সেখানে যে স্কিন ম্যানিফেস্টেশন, যে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ স্কিন, এগুলো থাকবে না, কিন্তু এটা কিন্তু গ্রেভস ডিজিজে কমনলি থাকে। এছাড়া আমাদের হ্যান্ড যে সাইন গুলো বললাম, ট্যাকিকার্ডিয়া এবং ক্লিনিক্যাল মানে ইনভেস্টিগেশন যেসব ডিফারেন্স গুলো, সেগুলো আলোচনা করলে মনে হয় এখানে এনাফ, আর হয়তো কিছু লাগার কথা না। You are asked to write a referral note or psychiatric unit by your mentor of obstetric unit. What may be the possible events of such patient need refer to psychiatric unit? How will you manage the common psychiatric illness present in the reproductive life? এটা একটা vague question হয়ে গেছে, এটার কোনো আগা মাথা নাই। খুব ক্লিন কাট উত্তর এই ধরনের ভাইবা বা সলিড অ্যান্সারের মধ্যে এটা আসলে ডাজন্ট ফিট। যে কোনো অনেক প্রবলেমস হতে পারে। ঠিক আছে, পসিবল ইভেন্টস অফ সাচ পেশেন্ট নিড রেফার টু সাইকিয়াট্রিক। এখন যদি একটা অবস্টেট্রিক ইউনিট, মানে এখন যদি তার কোনো আগের থেকে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে থাকে, তারাও তো মা হবে, তাই না? একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট, একটা বাইপোলার ডিসঅর্ডার পেশেন্ট, একটা ওসিডি পেশেন্ট, বা হোয়াট এভার সাইকোটিক অর নিউরোটিক ইলনেস, তাদের যখন প্রেগনেন্ট হবে তাদের, বা আগের থেকে যদি সে কোনো সাইকোট্রপিক্স বা সাইকিয়াট্রিক ওষুধ খেয়ে থাকে, তার এক ধরনের ইভালুয়েশনের দরকার হতে পারে। বা তার অথবা এমন হতে পারে যে আগে থেকে কোনো সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন ছিল না, প্রেগনেন্ট হওয়ার পরে শুরু হয়েছে তার ডিজিজ অনসেটটা, সেটা হতে পারে। সুতরাং দুই ক্ষেত্রে আমাদেরকে সাইকিয়াট্রিক রেফারেল নোট লাগতে পারে। এন্ড হাউ ডু ম্যানেজ কমন সাইকিয়াট্রিক ইলনেস প্রেজেন্ট ইন দ্য রিপ্রোডাক্টিভ লাইফ? কমন সাইকিয়াট্রিক ইলনেস সবগুলো, এটা কোশ্চেনটা মানে খুব সুন্দর লাগলো না, এটা ডিটেইললি মানে এটা একটু অনেকটা অ্যাবস্ট্রাক্ট একটা কোশ্চেন হয়েছে। এখনকার মানে ক্লিনিক্যাল পরীক্ষাগুলোতে কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন আসলে খুব বেশি জায়গা নাই। কোশ্চেন হবে খুবই টু দা পয়েন্ট, স্পেসিফিক, প্রিসাইজ। অ্যান্সারও হবে টু দা পয়েন্ট, স্পেসিফিক এন্ড প্রিসাইজ, কোনো এমবিগুইটি থাকবে না। ঠিক আছে, আগে এগুলো হচ্ছে আগের এক সময় আমাদের, আমরা হচ্ছে 2002
2003 কারিকুলাম, আমাদের সময় থেকে নতুন এই ধরনের যে এসএ কিউ, তারপরে হচ্ছে যে ভাইবার মধ্যে যে কোশ্চেন কার্ড থাকে, ভাইবা কার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অসপি, এগুলো আমাদের বছর থেকেই ঢাকা মেডিকেল কলেজে K60 ব্যাচ, আমরা আমাদের ব্যাচ থেকেই প্রথম শুরু হয়েছে এই বিষয়গুলো। এর আগে কিন্তু সেই ট্র্যাডিশন কোনো অসপি ছিল না, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই লম্বা মানে বিগ বড় বড় কোয়েশ্চেন ছিল, ডেসক্রাইব দ্য ম্যানেজমেন্ট অফ পেশেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস, এই ধরনের জিনিস যেগুলোর কোনো আগা মাথা নাই, কোনো লেখার কোনো শেষ নাই, হ্যাঁ, আপনি যা খুশি তা লিখতে পারেন, কোনো এসএ কিউ ছিল না। কিন্তু এখন কিন্তু দিনকে দিন এখন তো শুনলাম আরো প্রেসাইজ করেছে, সুতরাং এই ধরনের প্রশ্নে কিন্তু কোনো জায়গা নাই। হাউ উইল ম্যানেজ দ্য কমন সাইকিয়াট্রিক ইলনেস, এখানে প্রশ্ন হতে হবে খুবই স্পেসিফিক, প্রশ্ন স্পেসিফিক, উত্তরও স্পেসিফিক। A 25 years old student Shibli came to the consultant psychiatrist after failure to attend last. এই স্টুডেন্ট শিবলি ছেলেদেরও নাম হতে পারে, মেয়েদেরও নাম হতে পারে। এই কোশ্চেনটা ঠিক হয়নি, মানে আমার মনে হয় শিবলি ওয়েল, কিন্তু তার আগে তার জেন্ডারটা মেনশন করা উচিত ছিল। শিবলি ছেলে মেয়ে দুই পক্ষেরই নাম। লস অফ ইন্টারেস্ট, স্লিপলেসনেস, অ্যাভয়েডেন্স অফ টেন্ডেন্সি অফ ফ্রেন্ডস গ্যাদারিং ফর 4 months, ঠিক আছে। এক্সাম্পল ফর হিজ ডিপ্রেশন, ডিপ্রেশন তো বলেই দিল। Loss of interest, sleeplessness, avoidance tendency of friends gathering for last 4 months. What are the possible, probable and differential diagnosis? আসলে এক্ষেত্রে probable and differential না সম্ভবত, just what are the differential diagnosis? Enough. How will you manage the case? তো differential diagnosis মধ্যে আসবে যেহেতু তার কি কি হয়েছে, ডিপ্রেশন কথা বলেই দিল, লস অফ ইন্টারেস্ট, স্লিপলেসনেস, অ্যাভয়েডেন্স, মানে সে বন্ধুদের সাথে মিশছে না, কাজকর্ম উৎসাহ উদ্দীপনা নাই, মন খারাপ 2 মাস ধরে। তো এটা হচ্ছে আমরা বলবো, যদি এটা যেহেতু ডিউরেশন উল্লেখ করে দিয়েছে, সে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে আসলে একটা হচ্ছে, এখানে কিন্তু যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কারণ আরো অনেকগুলো ফিচার উল্লেখ করার প্রয়োজন ছিল। যে আমরা বললাম যে এমডিডি হতে গেলে আমাদের মিনিমাম 5টা লাগবে, ঠিক আছে, কিন্তু 5টা কিন্তু এখানে আসলে নাই, উল্লেখ করা নাই। এখানে আছে 4টা সিমটম। অ্যাভয়েডেন্স অফ টেন্ডেন্সি অফ ফ্রেন্ডস গ্যাদারিং, এটা কিন্তু ওই লস অফ ইন্টারেস্টের মধ্যে, যে আগে হয়তো সে এখানে উৎসাহ উদ্দীপনা ছিল বন্ধুদের সাথে মেলামেশায়, এখন আর এখানে সে উৎসাহ পায় না, ঠিক আছে। স্লিপলেসনেস, এটা একটা সিমটম। লস অফ ইন্টারেস্ট মানে আগ্রহ কমে গেছে, কিসে আগ্রহ কমে গেছে এটা মেনশন করেন। একটা বুঝলাম যে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা আগ্রহ কমে গেছে, আরো দৈনন্দিন কাজকর্মে আগ্রহ কমে যেতে পারে। আর ডিপ্রেশন, 3টা সিমটম আছে, সুতরাং এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে তার অ্যাকচুয়ালি আর বাকি সিমটম গুলো আছে কিনা। তো এটা হতে পারে যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে, আমাদের আসলে নর্মাল স্যাডনেস আসবে, কমন স্যাডনেস, এমনি ভালো লাগে না, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন না, ঠিক আছে। এছাড়া হতে পারে মাইনর ডিপ্রেশন, যেটা আসলে ডিপ্রেশন কিন্তু পুরোপুরি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, ঠিক আছে। মাইনর ডিপ্রেশন অনেক সময় মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ স্টেটও বলে, ঠিক আছে। অর্থাৎ দেখা গেল যে একটু ডিপ্রেশনও আছে, একটু অ্যাংজাইটিও আছে, এর চেয়ে বেশি কিছু না, কিন্তু পুরোপুরি অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া হচ্ছে না, আবার পুরোপুরি ডিপ্রেশন হচ্ছে না, ছোট এই জন্য বলে মাইনর ডিপ্রেশন। তারপরে হতে পারে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, কারণ বাকি সিমটমস গুলো আছে এটাও বলা নাই, নাই যে সেটাও কিন্তু বলা নেই, তার মানে আমাদেরকে আরো কোয়ারি করতে হবে। এই ক্ষেত্রে উচিত ছিল এই প্রশ্নটা হতে পারতো যে আর কি কি সিমটমস আমরা দেখবো টু ফুলফিল দ্য ডায়াগনোসিস, এটাই বরং উল্লেখ করা উচিত ছিল। ওকে, তারপর ফাইন। এরপরে যেটা আমরা পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কথা বলতে পারতাম, কিন্তু এখানে বলতে পারছি না, তার কারণ হচ্ছে যে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে গেলে মিনিমাম 2 বছর থাকতে হবে তার ইলনেসটা। এখানে আবার ডিউরেশনটা বলে দেওয়া আছে 4 মাস যাবত। এখানে আরেকটা সিমটমস খুবই গুরুত্বপূর্ণ আসবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হচ্ছে একটা ডিসঅর্ডার, একটা স্ট্রেস ইনডিউস ডিসঅর্ডার, যে কোনো একটা স্ট্রেস বা কোনো একটা মানসিক চাপ থেকে তার কিছু বিহেভিয়ারাল সিমটম, অ্যাংজাইটি সিমটমস বা ডিপ্রেসিভ সিমটমস ডেভেলপ করবে, কিন্তু যেটা আলাদা করে ডিপ্রেশন বা অ্যাংজাইটির ক্রাইটেরিয়া ফুলফিল করবে না। তো এই ক্ষেত্রে যদি আসে আমাদের কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলে, আমরা যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছে, আমরা আসলে মাইনর ডিপ্রেশন বা এমডিডি এইভাবে না বলে আমরা বলবো ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হ্যাঁ,
এটা এমডিডি হতে পারে, মিক্সড এনজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, অথবা আসবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। আমরা মনে এই দুইটা ডিসঅর্ডার দিলে এটা ঠিক হবে। হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? ম্যানেজ দ্য কেস হচ্ছে ওই যে প্রপার হিস্ট্রি, ঠিক হিস্ট্রি টেকিং। আর ম্যানেজ দ্য কেসের মধ্যে প্রথমত হচ্ছে ফ্রম দ্য এই হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, এই ম্যানেজ দ্য কেস যখন আসবে তখনই কিন্তু আমাদেরকে ফ্রম হিস্ট্রি এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনস সমস্ত কিছু, মানে কি বলে, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট সবগুলো কভার করবে। তো খুব সংক্ষেপে যদি বলি তাহলে ফ্রম হিস্ট্রি আমাদেরকে আরো কিছু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে যে তার আরো আদার্স অ্যাসোসিয়েটেড ফিচার, তার স্লিপ ডিস্টারবেন্স বলা আছে, তার অ্যাপেটাইট, তার কনসেন্ট্রেশন, তার ওয়েট লস অর ওয়েট গেইন, তার সাইকোমোটর অ্যাক্টিভিটি, তার কোনো গিলটি ফিলিং, সুইসাইডাল আইডিয়েশন এগুলো আছে কিনা এগুলো জানা দরকার। তার প্রিভিয়াস কোনো সাইকিয়াট্রিক এই ধরনের এপিসোড তার আগে আছে কিনা সেটা জানা দরকার। তার প্রিভিয়াস কোনো ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোড আছে কিনা, বা এর সাথে তার কোনো এটা জানা দরকার, তার কোনো কমন কোমরবিড কোনো মেডিকেল অথবা সাইকিয়াট্রিক ইলনেস, মেডিকেল ইলনেসের মধ্যে আসবে হাইপোথাইরয়েডিজম, এই ধরনের কোনো অসুখ, মেডিকেল ইলনেস আছে কিনা, সাইকিয়াট্রিক ইলনেসের মধ্যে তার আদার প্রিভিয়াস কোনো ম্যানিক হাইপোম্যানিক এপিসোড বা আদার কোনো নন সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা যেটার জন্য সে মেডিকেশন নিচ্ছে, এরকম আছে কিনা। তার মেডিকেল ইলনেসের মধ্যে হাইপোথাইরয়েডিজম হতে পারে, তার কোনো যে কোনো, আমরা এটা আসলে গ্রসলি ছেড়ে দিই, যেসব ডিজিজগুলোতে সাধারণত ডিপ্রেশন থাকে, যেমন রিউমাটোলজিক্যাল যেসব আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএল, এগুলোতে কমনলি ডিপ্রেশন এগুলো থাকে। হরমোনাল যেসব এন্ডোক্রাইন অ্যাবনরমালিটিস যেগুলো আছে, হ্যাঁ, যেমন হাইপোথাইরয়েডিজম বললাম, কুশিং সিনড্রোম, এগুলোতে কিন্তু ডিপ্রেশন থাকে। সেগুলো কিন্তু মেনশন করে না। আমরা জাস্ট উল্লেখ করব যে আমাদেরকে আরো কি কি ইনফরমেশন নিতে হবে ফ্রম হিস্ট্রি, যে এনি আদার কোমরবিড ফিজিক্যাল বা মেডিকেল অর সাইকিয়াট্রিক ইলনেস। হ্যাঁ, তারপরে হচ্ছে তার সাথে কোনো সাইকোটিক, তার কোনো সাবস্টেন্স বা মেডিকেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, এমন কোনো ঔষধ খায় যেটার জন্য তার ডিপ্রেস ফিচার হতে পারে। হ্যাঁ, যেমন স্টেরয়েড যারা তাদের এরকম হতে পারে, বা যাদের ওই যে অ্যান্টি মানে রিমাটোলজিক্যাল, মানে কি বলে ওটাকে, কানেকটিভ টিস্যু ডিজিজ যেগুলো আছে, এগুলোর জন্য যারা ডিজিজ মডিফাইং এজেন্ট খায় তাদের জন্য কিন্তু এই ধরনের ডিপ্রেসিভ ফিচার্স কিন্তু হতে পারে। বা সে যারা ইয়ে খাচ্ছে কিনা, এবং সাবস্টেন্স ইউজ, বিশেষ করে একটা 25 বছরের স্টুডেন্ট, হ্যাঁ, খুব কমন এখনকার বাংলাদেশের কনটেক্সট যদি আমরা চিন্তা করি, যে কোনো সাবস্টেন্স খুবই কমন, কিন্তু স্মোক তো কিন্তু স্মোকের সাথে হচ্ছে ওই যে সীসা, তারপর হচ্ছে ক্যানাবিস, হ্যাঁ, অ্যামফেটামিন, ভেরি কমন, অ্যালকোহল, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় গেছে এগুলো খায় মাঝে মাঝে, হ্যাঁ, কখনো আগে হয়তো ওকেশনালি খেত, চাঁদ রাতে খেত, বা বন্ধুদের বার্থডে পার্টি, গায়ে হলুদ এসবে খেত, এখন আরো দিনে দিনে বাড়ছে, একটু মন খারাপ হলেই খায়, একটু আনন্দ হলে তখনও খায়। তো এই ধরনের সাবস্টেন্স আছে কিনা এটাও আমাদেরকে জানতে হবে ভেরি ইম্পর্টেন্টলি। এগুলো হচ্ছে আমরা জানবো হিস্ট্রির থেকে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কমনলি যেসব ফিজিক্যাল এক্সামিনেশন গুলো দেখা যাচ্ছে, তার ওয়েট, তার কার্ডিয়াক স্ট্যাটাস, হ্যাঁ, সেখানে কোনো সমস্যা আছে কিনা, ওভার তার ক্লিনিক মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন থেকে আমরা দেখার চেষ্টা করব তার মুডটা কেমন থাকে। এখানে অফিস ডিপ্রেশন বলেছে, ঠিক আছে, মুডের কোনো ডায়োনাল ভেরিয়েশন আছে কিনা এটা দেখার চেষ্টা করব। তার কোনো ডিলিউশন বা হেলিউসিনেশন আছে কিনা তার সাইকোটিক ইলনেস দেখার জন্য, কমনলি এটাই আমাদের এখানে দেখতে হবে। তারপর হচ্ছে এরপরে চলে আসবে ইনভেস্টিগেশনস। এখন ইনভেস্টিগেশন যখন আমরা করব, একটা পেশেন্টের তো আমরা বেসলাইন ইনভেস্টিগেশন গুলো আমরা করি, একটা যে কোনো পেশেন্ট যখন মেডিকেল হেল্প সিক করে, বেসলাইন ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, আমাদের ইউরিন রুটিন এক্সামিনেশন, তার র্যান্ডম ব্লাড সুগার, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের তার হ্যাপাটো লিভার প্রোফাইলটার জন্য এসজিপিটি, তার তার কিডনি প্রোফাইলের জন্য সিরাম ক্রিয়েটিনিন, হ্যাঁ, একটা ইসিজি কার্ডিয়াক স্ট্যাটাস দেখার জন্য। এগুলো আমাদের কিন্তু বেসলাইন রুটিন ইনভেস্টিগেশন, এটা আমরা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে করতে পারি। তারপরে এখানে কমনলি যেটা থাকে, যে যদি এরকম কোনো ইন্ডিকেশনস থাকে যে তার কোনো সাবস্টেন্স ইউজের হিস্ট্রি আছে, তাহলে আমরা ডোপ টেস্ট করতে পারি, ঠিক আছে, ডোপ টেস্ট করতে পারি। এছাড়া আমরা থাইরয়েড প্রোফাইলটা দেখতে পারি, কারণ যাদের থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের সমস্যা, এটা খুব কমনলি তাদেরকে
এই ধরনের ডিপ্রেসিভ ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং সাথে তার হিস্ট্রি থেকে যদি আমরা বলবো যে আদার রিলেভেন্ট ইনভেস্টিগেশনস অ্যাকর্ডিং টু হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন যদি আমরা কোনো অ্যাবনর্মাল ফাইন্ডিংস পাই, সেটাকে আমরা ইভালুয়েট করার জন্য অবশ্যই ফার্দার ইনভেস্টিগেশন করব। অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? ট্রিটমেন্ট যে ডিপ্রেশন ম্যানেজমেন্ট আগে যেগুলো বলেছি সেগুলোই আসবে। At 25 years old, Fahim, university students, came to consult psychiatrist after failure to attend term examination for his depression, loss of same একই কোয়েশ্চেন। আগে ছিল শিবলি আর এটা ফাহিম। ফাহিম বোঝা যাচ্ছে যেটা একটা মেল স্টুডেন্ট, কিন্তু শিবলি দিয়ে বোঝার সুযোগ ছিল না। A lady of 34 years age presented with feeling of heaviness in the head, tearfulness, waking early, neglecting children, loss of appetite, libido for about months. What is the probable diagnosis? তার মানে একটা major depressive disorder, যেহেতু about months মানে কয়েক মাস ধরে নিচ্ছি। Mention the points in favor of diagnosis, আমরা আগে একবার বলেছিলাম mention at least two differential diagnosis। একটা দিল probable diagnosis, আবার এখানে two differential diagnosis। আচ্ছা ঠিক আছে, major depressive disorder আসবে একটা। আর যেহেতু এখানে যে সমস্ত সিমটমস গুলো উল্লেখ, এখানে অবশ্য উল্লেখ করা waking early, tearfulness, neglecting children, এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ওকে, এটা এই দুইটা জিনিস উল্লেখ করব। হোয়াট ইনভেস্টিগেশনস ইউ উইল সাজেস্ট? ইনভেস্টিগেশনস এর মধ্যে আমরা যেহেতু লস অফ অ্যাপেটাইট, লিবিডো, ওয়েকিং আর্লি, টিয়ারফুলনেস, সুতরাং হোয়াট ইনভেস্টিগেশনস ইউ উইল সাজেস্ট, আমরা রুটিন বেসলাইন ইনভেস্টিগেশন দেখবো, থাইরয়েড প্রোফাইল দেখবো, ইসিজি দেখবো, আমাদের এটাই হতে পারে ইনভেস্টিগেশনস। এর বেশি রুটিনলি ইভালুয়েট করার জন্য দরকার নাই, বাকিটা আসবে তাদের ফিজিক্যাল এক্সামিনেশন এবং রিলেভেন্ট হিস্ট্রি থেকে। হোয়াট মেডিকেশনস উইল ইউ সাজেস্ট? মেডিকেশনস যেহেতু তার স্লিপলেসনেস আছে এবং হচ্ছে লস অফ অ্যাপেটাইট আছে, এবং তার যেহেতু লস অফ অ্যাপেটাইট আছে, টিয়ারফুলনেস, ওয়েকিং আর্লি, স্লিপ ডিস্টারবেন্স আছে এবং ডিক্রিজ লিবিডো, এই সমস্যাগুলো আছে, তার অর্থাৎ তার ঘুম কম, রুচিও কম, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট 34 ইয়ার্স এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা বলবো যে হোয়াট মেডিকেশনস উইল ইউ সাজেস্ট? আমাদের বললাম যে ফার্স্ট লাইন হিসেবে আমরা এসএসআরআই দিতে পারি অথবা মিট্টাজিপিন দিতে পারি, নাসা, ঠিক আছে, নাসা গ্রুপের NASSA, নর অ্যাড্রিনালিন স্পেসিফিক সেরোটোনিন অ্যান্টাগনিস্ট, নাসা। এইটা হচ্ছে এই নাসা গ্রুপের মিট্টাজিপিন। মিট্টাজিপিনের হচ্ছে দুইটা প্রোফাইল আছে, মানে খুব কমন ফিচার্স আছে। একটা হচ্ছে মিট্টাজিপিন অ্যাপেটাইট বাড়ায় এবং মিট্টাজিপিন কিছুটা মানে ইট ব্রিংস সাম somnolence, অর্থাৎ এটা ঘুম আনে, ঠিক আছে, অর্থাৎ এটা সিডেটিভ প্রোফাইল আছে। তো যার কারণে আমরা এক্ষেত্রে তার যেহেতু ঘুমও কম ভেঙে যাচ্ছে এবং লস অফ অ্যাপেটাইট আছে, আমরা ফার্স্ট লাইন একটা ড্রাগস উই ক্যান অ্যাডভাইস, মিট্টাজিপিন, এন্ড দেন উইল ফলো। হোয়াট মেডিকেশনস বলেছে, তার মানে আমরা সেটা নামগুলো মেনশন করতে পারি। এভাবে আমাদের পয়েন্টস গুলো খেয়াল রাখা উচিত। মেডিকেল তো আমরা এসএসআরআই দিতে পারি, এসএসআরআই, সার্টালিন, ফ্লোক্সেটিন, এসিটালোপ্রাম, সাথে আমরা বেনজোডাইজেপিনস দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা মিট্টাজিপিন শুধু সিঙ্গেল এজেন্ট হিসেবে মিট্টাজিপিনও অ্যাড করতে পারি। A 42-year-old man is suffering from depression. Mention 4 biological symptoms we look for. How will you manage him? Answer 4 biological symptoms of depression. Please see above. Management, please see below. আচ্ছা, তাহলে ওই যে ডিপ্রেশন বায়োলজিক্যাল সিমটম আছে ডিপ্রেশন অনেকগুলো। বায়োলজিক্যাল সিমটমের মধ্যে আসবে প্রথমে স্লিপ ডিস্টারবেন্স, ইনসোমনিয়া হতে পারে, আবার হাইপার সমনোলেন্স হতে পারে। তারপরে মানে কি বলে ভেরিয়েশন অফ অ্যাপেটাইট, অর্থাৎ অ্যাপেটাইট ইনক্রিজও করতে পারে, অ্যাপেটাইট ডিক্রিজও করতে পারে, ওয়েট গেইন হতে পারে, ওয়েট লস হতে পারে। আরেকটা হতে পারে ডায়ুরনাল ভেরিয়েশন অফ মুড, অর্থাৎ দিনে রাত্রের মধ্যে তার মুডের তারতম্য হওয়া। আমরা আগে একবার আলোচনা করেছিলাম ডিপ্রেশনে,
সাধারণত দেখা যাচ্ছে যে এদের ওয়ার্স্ট ইন দ্য মর্নিং হয়, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই। and there is a correlation between hypercortisolemia and এই ডিক্রিজ মুড। ওই সকালবেলা কর্টিসলটা বেশি থাকে, তখন তাকে মুডটা সবচেয়ে খারাপ, এবং যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে দেখা যায় মনটা ভালো হয়। এটাই হচ্ছে ডায়গোনাল ভেরিয়েশন। তো এটা থাকতে পারে। এছাড়া সাইকোমোটর এজিটেশন বা রিটার্ডেশন এটা থাকতে পারে। তারপরে হচ্ছে কনস্টিপেশন থাকে, লস অফ লিবিডো থাকে, আর সাধারণত ফিমেলদের ক্ষেত্রে অ্যামোনিয়া হতে পারে। এগুলো হচ্ছে মূলত বায়োলজিক্যাল। ওল্ড ম্যান যেহেতু বলেছে, তাহলে তার বায়োলজিক্যাল সিমটমস আমরা বলবো তার ওয়েট লস or ওয়েট গেইন, স্লিপ ডিস্টারবেন্স, তার ডিক্রিজ লিবিডো, কনস্টিপেশন, এই চারটা বললেই আমি মনে করি এনাফ। A 30-year-old man present with lack of interest in activities, constipation, fatigue, sleep disturbance for last 2 months. What is the probable diagnosis? Tell us simple differential diagnosis. How can you treat such a case? What may be the risk of the patient? মানে এটা একটা ডিপ্রেশনের ফিচার্স আমরা দেখতে পাচ্ছি। কনস্টিপেশন আছে, ইন্টারেস্ট, ল্যাক অফ ইন্টারেস্ট আছে একটা। কনস্টিপেশন মানে একটা বায়োলজিক্যাল সিমটম, এন্ড বায়োলজিক্যাল সিমটমস অ্যাকচুয়ালি ইন্ডিকেট, আমরা বলি ডিপ্রেশনটা দু ধরনের হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে রিয়েক্টিভ ডিপ্রেশন, অর্থাৎ যে কোনো দৈনন্দিন জীবনের দুর্ঘটনার কারণে হওয়া, তার পার্সোনাল লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, অকুপেশনাল লাইফে হতে পারে, হ্যাঁ, ক্যারিয়ারের কোনো সমস্যা, পরিবারে কোনো সদস্য মারা গেছে, অ্যাফেয়ার ভেঙে গেছে, এই ধরনের অনেক ব্যাপার। কোনো তার সাকসেস, মানে তার কোনো ফেইলিয়ার ইন এনি ইন ক্যারিয়ার, এটার জন্য হতে পারে। আরেকটা হচ্ছে এন্ডোজেনাস ডিপ্রেশন, বাহ্যিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তারপর তার ডিপ্রেশন হচ্ছে, ওইটাই হচ্ছে বেশি ডেঞ্জারাস, এন্ডোজেনাস ডিপ্রেশন, যেটা হ্যাঁ তার শরীরের মধ্যে এই নিউরোট্রান্সমিটারের কোন রকম অ্যাবনর্মালিটির জন্য তার ডিপ্রেশন হচ্ছে, এটাই হচ্ছে এন্ডোজেনাস ডিপ্রেশন, বাহ্যিক কোনো কারণ নাই। এই এবং তাদের একটা কমন ফিচার হচ্ছে বায়োলজিক্যাল সিম্পটম গুলো থাকে, ফ্যাটিক, কনস্টিপেশন, স্লিপ ডিস্টারবেন্স। ফ্যাটিক, স্লিপ ডিস্টারবেন্স, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ডেইলি অ্যাক্টিভিটি। তো এটা হোয়াট ইজ ইউর প্রবাবিলিটি ফর লাস্ট 2 months, এইটাই যেগুলো আসছে আমাদের, কিন্তু ওই যে বললাম এখানে ডিপ্রেশনের ক্রাইটেরিয়া আছে, কিন্তু 5টা ক্রাইটেরিয়া কিন্তু দেয়া নাই। যে আমাদের যদি এমডিটি বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে হয়, তাহলে অ্যাটলিস্ট 5টা সিমটমস লাগবে। আর কিন্তু এখানে 5টা সিমটমস নাই। যেমন ফ্ল্যাটিক আছে, স্লিপ ডিস্টারবেন্স আছে, কনস্টিপেশনটা আসলে 5টা ক্রাইটেরিয়ার মধ্যে নাই, সাথে লস অফ ইন্টারেস্ট আছে, এই 3টা আমরা বলতে পারি। সাথে আরো সিমটমস লাগবে এমডিটি করতে গেলে। এছাড়া যদি আমাদেরকে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে, তাহলে ডিউরেশন লাগবে অ্যাটলিস্ট 2 years, কিন্তু ডিউরেশন বলা হচ্ছে 2 মাস। তার মানে এটা আরো সিমটমস গুলো আছে কিনা সেটা মেনশন করা নাই, তার মানে আমাদেরকে এগুলো খুঁজতে হবে। তো লেট আস 3 ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছে, তার মানে প্রবাবল ডায়াগনোসিস আমরা বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কিন্তু ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আসে, ওই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা আসবে, তারপরে আসবে হচ্ছে মিক্সড এনজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মাইনর ডিপ্রেশন, এটা আসবে। তারপর অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কমনলি আসবে, এটা একটা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, স্ট্রেস ইনডিউসড, অর্থাৎ স্ট্রেসের কারণে তার কিছু সিমটমস হচ্ছে যেটা পুরোপুরি ডিপ্রেশন না, পুরোপুরি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, কিন্তু তার ডিপ্রেশনের ফিচার আছে এটা, এবং সেটা সুনির্দিষ্ট কারণ, বাহ্যিক কারণ আছে, হ্যাঁ, কোন একটা স্পেসিফিক স্ট্রেস আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো এটাকে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। হোয়াট মে বি দা, হাউ ক্যান ইউ ট্রিট সাচ এ কেস? ট্রিট যখন আসবে, এখানে ট্রিট বলেছে আর ম্যানেজমেন্ট না, তার মানে আমাদের এখানে ড্রাগ ম্যানেজ মানে বায়োসাইকো সোশ্যাল, বায়োলজিক্যালি আমরা ওষুধ দেব, ড্রাগ, এসএসআরআই, ফ্যাটিক আছে, কনস্টিপেশন আছে, কনস্টিপেশনের জন্য আমরা ওষুধ প্রেসক্রাইব করতে পারি। ওষুধ সব সিমটম ধরে দেওয়ার দরকার নাই, যেহেতু মূল কোর সিমটমটা হচ্ছে ডিপ্রেশন, হয়তো একটা অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে যখন মুডটা ইমপ্রুভ করবে ওই সিমটমস গুলো ঠিক হয়ে যাবে। স্লিপ ডিস্টারবেন্স আছে, তো আমরা সাধারণত এখানে একটা একটা এসএসআরআই এবং বেনজোডাইজেপিন দিতে পারি, অথবা দুইটাকেই কাভার করে এমন একটা দিতে পারি, সেটা হচ্ছে তার মির্টাজেপিন। হোয়াট মে বি দা রিস্ক, তারপর এটা হচ্ছে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং আর সোশ্যালির মধ্যে আসলে মানে
making aware of the family and peers and the colleagues, and creating a congenial atmosphere for the patient. What may be the risk of the patient? Risk হচ্ছে এখানে যেহেতু ডিপ্রেশনের ফিচার গুলো বলা আছে, তার ফিজিক্যাল সিমটমস মানে সোমাটিক সিমটমস এর কথা বলা আছে, এটা সিভিয়ার ডিপ্রেশন হতে পারে, সেক্ষেত্রে সুইসাইডাল আইডিয়েশন বা ইভেন সুইসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা রিস্ক, অর্থাৎ there is a risk of self harm। হ্যাঁ, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া তার যদি এই যে যার ল্যাক অফ ইন্টারেস্ট, তার যদি আর কোনো কোমরবিড ফিজিক্যাল ইলনেস থাকে, সেক্ষেত্রে সে নেগলেক্টফুল হয়ে যেতে পারে। হ্যাঁ, দেন দেয়ার মে বি এ ডিটেরিওরেশন অফ দ্য ফিজিক্যাল কন্ডিশন। হয়তো এই পেশেন্টের ডায়াবেটিস আছে, আমি জানি না, তার হাইপার টেনশন আছে, আমি জানি না, এই ডিপ্রেশনের কারণে সে খাবার খায় না, কিছু করে না, কিছু করতে ভালো লাগে না, সে কিন্তু তাহলে ওষুধও খাচ্ছে না, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, তাতে কিন্তু তার ফিজিক্যাল ইলনেস ডিটেরিওরেট করতে পারে। এগুলো কিন্তু মাইট বি দ্য রিস্ক, এবং এটা ওয়ান সর্ট অফ সেলফ হার্ম। আমার মনে হয় আজকে এখানে আমরা রাখি, ইটস মোর দেন 1 আওয়ার। আমরা নেক্সট ফ্রাইডেতে বাকি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা এরকম একটা ডিপ্রেশনের কোশ্চেন দিয়ে শেষ করলাম, নেক্সট দিন উইল গো ফার। থ্যাংক ইউ ভেরি মাচ।